আসসালামু আলাইকুম। উপন্যাস আমির হাওলাদার এক ছদ্মবেশীর উপাখ্যান পর্ব ৫। লেখনীতে ইলমা বেহরোজ। অলন্দপুর জামে মসজিদ থেকে তখন এশার আজান ভেসে আসছে। আজ পবিত্র রমজানের প্রথম তারাবি। গ্রামের সাধারণ ধর্মপ্রাণ মানুষেরা মাথায় সাদা টুপি চড়িয়ে হাতে লণ্ঠনের মিটিমিটি আলো নিয়ে ধীর পায়ে মসজিদের দিকে অগ্রসর হচ্ছে। অন্যদিকে মাদিনী নদীর ঘাটে নিঝুম গা ছমছমে অন্ধকার। ঘাটে নোঙর করে আছে হাওলাদারদের বিশালাকার দুটি মালবাহী কার্গো জাহাজ, দরদিয়া কুসুম ও দরদিয়া সম্পাদন। নামধারী এই দানবীয় নৌযান দুটিতে সওয়ার হয়েছে একদল বাউল, সঙ্গে তাদের হারমোনিয়াম, ঢোল আর খমক। দীর্ঘ জলপথের একঘেয়েমি কাটানোর জন্য এদের আনা হয়েছে। তাছাড়া সারা রাত উপরের পাটাতনে উচ্চস্বরে বাদ্যি আর ফুর্তি চলে দূর থেকে একে কোনো বিত্তবান ব্যবসায়ীর প্রমোদ ভ্রমণ বা জাঁকজমকপূর্ণ বিয়ের আনন্দযাত্রা বলে ভ্রম সৃষ্টি হবে। কেউ সন্দেহ করবে না ভেতরে কি আছে। আমিরের কথা মতো রিদওয়ান নিজের অসুস্থ শরীর নিয়েই পাতালঘর থেকে মেয়েগুলোকে বের করে আনলো। তারপর জঙ্গলের পেছন দিয়ে দুটো ট্রলার করে তাদের নির্দিষ্ট ঘাটে নিয়ে আসা হলো। এক প্রকার জোরপূর্বক ঠেলে ঢুকিয়ে দেওয়া হলো কার্গোর অন্ধকার খোলে। খোলের গভীরে নির্মাণ করা হয়েছে এক গোপন কুঠুরি। বড় বড় পাম অয়েলের ড্রাম দিয়ে এমন নিপুণভাবে কৃত্রিম দেয়াল তোলা হয়েছে যে বাইরে থেকে ঘুণাক্ষরে বোঝার উপায় নেই সেখানে কোনো কুঠুরি বা মানুষের অস্তিত্ব থাকতে পারে। ড্রামগুলোর ফাঁকে সূক্ষ্ম বায়ুছিদ্র রাখা হয়েছে। আটককৃত ৭-৮ জন কিশোরী ও তরুণীর বয়স ১৬ থেকে ২২-এর কোঠায়। এদের অধিকাংশকেই গার্মেন্টসের চাকরি কিংবা বিত্তবান পরিবারের গৃহকর্মের প্রলোভন দেখিয়ে সিলেট ও সুনামগঞ্জের প্রত্যন্তর গ্রামগুলো থেকে ফুসলিয়ে আনা হয়েছে। কুঠুরির ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, ভ্যাপসা গরম আর কেরোসিনের উৎকট গন্ধ। প্রতিটি মেয়ের হাত পাটের রশি দিয়ে আলগা করে বাঁধা, মুখে গামছা গোজা। তাদের প্রাকৃতিক কাজের জন্য রাখা হয়েছে মাত্র দুটো মাটির বড় চারি, আর পেট পোজোর জন্য পড়ে আছে কয়েক বালতি শুকনো চিরা ও গুড়। জাহাজ যখন ছাড়া হয় আমির তখন পাটাতনের ওপর দাঁড়িয়ে নিবিষ্ট মনে দাঁত দিয়ে নখ কাটছে। তার পরনে দামি সিল্কের পাঞ্জাবি, শরীর থেকে বিচ্ছুরিত উগ্র আতরের সুবাসে চারপাশের বাতাস মম করছে। কিছুক্ষণ আগে সে মজিদ হাওলাদারের সাথে পাশের গ্রামের সাধারণ মানুষদের কাতারে দাঁড়িয়ে মসজিদে নামাজ আদায় করে এসেছে। গ্রামবাসীদের অভাব অভিযোগের ফিরিস্তি শুনেছে, আশ্বাস দিয়েছে দ্রুত সব দাবি পূরণের। পুরো হাওলাদার পরিবারই জনসমক্ষে ছদ্মবেশী স্বজন হিসেবে নিজেদের তুলে ধরতে পারঙ্গম। অলন্দপুরের সব গ্রামে গেলেও আমি সুকৌশলে আটপাড়া এড়িয়ে গেছে। পদ্মজা জানে তার স্বামী চট্টগ্রাম যাচ্ছে। যদি কোনোভাবে পূর্ণা চিঠিতে তার অলন্দপুর আগমনের খবর ফাঁস করে দেয় তবে পদ্মজার সন্দেহ করবে, তার মিথ্যাচার প্রকাশ হয়ে যাবে। তাই ঝুঁকি না নিয়ে সে ওদিকের ছায়াও মারায়নি। যদিও আম্মা, রানী, পূর্ণা, প্রেমা আর প্রান্তকে খুব দেখতে ইচ্ছে করছিল। দুটি জাহাজে মোট মোতায়েন করা হয়েছে ১৫ জন বিশ্বস্ত ও দূরদর্শী দেহরক্ষী। তাদের পরনে সাধারণ লুঙ্গি আর হাফ হাতা শার্ট থাকলেও প্রত্যেকের কোমরে গোজা আছে রিভলভার এবং বস্তায় মোড়ানো আধুনিক আগ্নেয়াস্ত্র। সারেংঘরের পাশে আমিরের জন্য বরাদ্দ করা হয়েছে বিশেষ কেবিন, যার মেঝেতে দামি জাজিম আর ধবধবে চাদর বিছানো। জাহাজ যখন কিশোরগঞ্জের আজমিরিগঞ্জ জলসীমা অতিক্রম করছে আমির তখন মাস্টার কেবিনের ছাদ সংলগ্ন খোলা অংশে আয়েশ করে শুয়ে আছে। পাঞ্জাবি বদলে সে এখন স্যান্ডো গেঞ্জি আর চেক লুঙ্গি পরিহিত। পিঠের নিচে একটি শীতল পাটি, তার তলায় পুরো জাজিম, মাথার নিচে ধবধবে সাদা নরম বালিশ। পাশে একটা ছোট কাঠের টেবিলের উপর রাখা পুরনো রেডিও, মাথার ওপর বিশাল উন্মুক্ত আকাশ। আমির একদৃষ্টে সেদিকে তাকিয়ে থাকলেও মাঝে মাঝে আর চোখে পাশের দরদিয়া সম্পাদনের দিকে নজর রাখছে। সেখানে তার অনুচরেরা বিড়ি ফুঁকছে আর রেদওয়ান খালি গায়ে পাটাতনের ওপর অস্থিরভাবে পায়চারি করছে। আমি সজোরে চেঁচিয়ে উঠল, ওই শালা, খোলের খবর কি? মাছগুলা জ্যান্ত আছে তো? ওপাশের জাহাজ থেকে রেদওয়ান হাতের ইশারায় জবাব দিল, ঠিক আছে। হঠাৎ তার গা ঘেঁষে কেউ একজন শুয়ে পড়ল। আমির আকাশের যে নক্ষত্রপুঞ্জের দিকে তাকিয়েছিল নবাগত ব্যক্তিটিও সেদিকেই দৃষ্টি নিবদ্ধ করল। আমির মাথা না ঘুরিয়েই অনুচ্চ সুরে শুধালো, ঘুমাচ্ছিস না কেন? নবাব কিছুক্ষণ নীরব থেকে নিরাসক্ত গলায় বলল, এমনি। নবাব স্বভাবতই মিতভাষী এবং অন্তর্মুখী। আড্ডা কিংবা অনর্থক বাক্যবায় তার স্বভাবে নেই।
সে নিজের একাকিত্বের বলয়ে বন্দি থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে যখন নিঃসঙ্গতা তাকে চারিদিক থেকে গ্রাস করে ফেলে, তখন ছায়ার মতো আমিরের আশেপাশে চুপচাপ বসে থাকে। আমির প্রশ্ন করলে তবেই সে উত্তর দেয়। আমির পুনরায় প্রশ্ন করল, মায়ের কথা মনে পড়ে? নবাবের ঠোঁটে ম্লান হাসি ফুটে উঠল। নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, না। তোর জীবনের লক্ষ্য কি? যা ছিল তা তো পূরণ হয়েছে, এখন টাইটানের লক্ষ্যই আমার গন্তব্য। কথাটি বলতে বলতে নবাব আমিরের দিকে তাকালো। আমিরও দৃষ্টি বিনিময় করে সরাসরি জানতে চাইল, তোর কি আফসোস হয় নিজের বাপকে খুন করার জন্য? নবাবের চোখে মুখে কোনো অপরাধবোধের চিহ্নমাত্র নেই। সে নির্বিকারভাবে বলল, ও আমার বাপ ছিল না, কেউ আমার মাও নয়। যেখানে কোনো সম্পর্কই নেই সেখানে আফসোসের সুযোগ কোথায়? আমির পুনরায় মুখ ফিরিয়ে আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাটির দিকে তাকিয়ে রইল। নবাবের জন্ম 1978 সালে। তার জন্মদাতা ছিল ভিনদেশি এক সুদর্শন পুরুষ, এক্সচেঞ্জ প্রোগ্রামে আসা ভারতের একজন উচ্চশিক্ষিত প্রফেসর। সিলেটের অতি সাধারণ পরিবারের তরুণীকে প্রেমের মায়াজালে আবদ্ধ করে সেই শিক্ষিত পশুটি শেষ পর্যন্ত তাকে জোরপূর্বক ধর্ষণ করে। গর্ভে নবাবকে রেখে লোকচক্ষু আড়ালে সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়। লোকলজ্জা আর দারিদ্র্যের কষাঘাতে পিষ্ট হয়ে নবাবের মা শেষমেশ শহরের নিষিক্ত পল্লীতে আশ্রয় নিতে বাধ্য হন। নবাবের বয়স যখন মাত্র 5, তখন তার মা তাকে এতিমখানায় ফেলে দিয়ে চলে যায়। সেই এতিমখানার তথাকথিত এক ধর্মীয় লেবাসধারী নরপশুর লালসার শিকার হতে হয় নিষ্পাপ নবাবকে। তখন থেকে তার কাছে পৃথিবীতে বাবা মানে পলাতক প্রতারক, আর মা মানে সেই জননী যে সন্তানকে নরকের আগুনে ফেলে চলে যায় শুধুমাত্র প্রেমিকের প্রতি ঘৃণা বলে। নবাবের বয়স যখন 9, তখন আমির তাকে বলাৎকার থেকে উদ্ধার করে নিজ আস্তানায় নিয়ে আসে। অতি অল্প বয়সেই সে জড়িয়ে পড়ে অন্ধকার জগতের নানা অপকর্মে। 13 বছর বয়সে নবাব জানতে পারে তার প্রফেসর পিতা আবারও কোনো দাপ্তরিক কাজে এই অঞ্চলে এসেছে। সংবাদটি শোনা মাত্র নবাবের ভেতরে প্রতিশোধের দাবানল জ্বলে উঠল। আমির উৎসাহের সাথে তার হাতে তুলে দিল অস্ত্র। নিজের জন্মদাতাকে হত্যার মাধ্যমেই নবাবের অপরাধ জগতের অভিষেক ঘটে। তার সাহস আর বুক চেরা ঘৃণা দেখে আমির কখন যেন তাকে নিজের খুব কাছে টেনে নেয়। আর নবাবও হয়ে ওঠে আমিরের একনিষ্ঠ ছায়াদের একজন। নবাব নিস্তব্ধতা ভেঙে ডাকল, টাইটান। আমির কোনো প্রত্যুত্তর দিল না। তার স্থির দৃষ্টি নিবদ্ধ মহাকাশের অসীম শূন্যতায়। চারদিকে শাসা শব্দে হু হু বাতাস বইছে। নবাব পুনরায় প্রশ্ন করল, এত লোকবল থাকতে ঘর সংসার ফেলে আপনি নিজে কেন এলেন? এই কাজটা তো আমরাই করতে পারতাম। আমির দীর্ঘশ্বাস ফেলে বলল, এই ব্যবসায় আমার সব নবাব। এখানে বিন্দুমাত্র ভুল হলে সব ধূলিসাৎ হয়ে যাবে। বিদেশের যে প্রভাবশালী খদ্দেরদের কাছে এই মেয়েদের পাঠানো হয় তারা ক্ষমতাধর, খামখেয়ালি। তাদের নির্দিষ্ট কোনো উৎসব বা ঘরোয়া পার্টির জন্য ঠিক নির্দিষ্ট মুহূর্তেই চালান পৌঁছানো চাই। সবসময় ডেলিভারি দিতে ব্যর্থ হওয়া মানে তাদের অসম্মান করা, আর সেটা আমি ঘুণাক্ষরেও হতে দিতে পারি না। যখন আরও বড় হবি, সব দায়িত্ব নিজের কাঁধে নিবি, তখন এই অস্থিরতা বুঝবি। বিজিবি বা কোস্টগার্ডের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে আগে থেকে আলোচনা করতে হয়, যিনি হয়তো মাত্র 2 ঘন্টার জন্য নজরদারি শিথিল করবেন। ওই নির্দিষ্ট সময়টুকুর মধ্যেই সীমান্ত পার হতে না পারলে পুরো অপারেশন ভেস্তে যাবে। এই টাইট শিডিউলই আমিরকে স্থির হতে দেয় না। একবার ডিল চূড়ান্ত হয়ে গেলে এবং অগ্রিম টাকা পকেটে ঢুকলে সেখান থেকে পিছিয়ে আসার কোনো পথ খোলা থাকে না। হয় পণ্য পাঠাও, নয়তো মৃত্যুকে বরণ করো। তাই তো চালানের সময় আমির এক মুহূর্তের জন্য শান্তি পায় না। সামান্য বিচ্যুতি মানেই তার তিলে তিলে গড়া তাসের ঘরে ভাঙন ধরা। নবাব সবই জানে, এই জগতে সবাই ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে ছুটছে। বিদেশের বিত্তশালী খোরেদ্দেররা কোনো ওজোর আপত্তি শোনে না। তাদের কাছে কথা মানেই কথা। কেউ আমাদের দিকে তাকিয়ে আছে নবাব। আমির আকাশের দিকে থেকে দৃষ্টি না সরিয়ে শান্ত গলায় কথাটা বলল। আমিরের অদ্ভুত ক্ষমতা এটা। সে মানুষের উপস্থিতি কিংবা তার উপর নিবদ্ধ চোখের দৃষ্টি অলৌকিকভাবে টের পেয়ে যায়। নবাব বিভ্রাম হয়ে আশেপাশে তাকাতেই আমির নিচু স্বরে যোগ করল, সারেংঘরের দিকে। নবাব চট করে সারেংঘরের দিকে তাকাতেই বাবুর্চি দ্রুত আড়াল হয়ে গেল। সে এতক্ষণ একদৃষ্টে আমিরের দিকেই তাকিয়েছিল। আমির ভাবলেশীন কণ্ঠে শুধালো, ও হঠাৎ আমাদের দেখছিল কেন? নবাব কিছুক্ষণ সেই অন্ধকার কেবিনের দিকে তাকিয়ে থেকে পরিস্থিতিটা বিশ্লেষণ করল। তারপর খুব নির্লিপ্ত ভঙ্গিতে বলল, ও বেইমানি করবে, বিশ্বাসঘাতক। আমির পাল্টা প্রশ্ন করল, কার কাছে বিক্রি হতে পারে বলে তোর মনে হয়?
নবাব সময় নিল না, ছোট করে উত্তর দিল, এমপি বজলুল হক। এরপর দুজনেই অদ্ভুতভাবে চুপ হয়ে গেল, যেন এইমাত্র তারা খুব সাধারণ কোনো আলোচনা সেরেছে। একজন মানুষের এক পলকের চাহনি দেখে সে যে বেইমান এবং কার কাছে নিজেকে বিক্রি করেছে সেটা নিমিষেই ধরে ফেলেও তাদের মধ্যে কোনো দুশ্চিন্তার ছাপ পড়ল না। আমির পাটাতন ছেড়ে রান্নাঘরের দিকে যেতে লাগলো। সে বাবুর্চিকে এখনই পাকড়াও করতে যাচ্ছে না। তার গন্তব্য সেহরির দস্তরখানা। স্রষ্টার ইবাদত বন্দেগীতে তার কোনো আগ্রহ নেই, তবুও খেতে যাচ্ছে কেবল একটি নামকে কেন্দ্র করে, পদ্মজা। পদ্মজা সেহরি খেয়ে সারাদিন উপোস থাকবে, আর সে আত্মসুখে মগ্ন হয়ে উদরপূর্তি করবে। এমন বৈষম্য তার প্রেমানুভূতির পরিপত্নী। মূলত প্রিয়তমার ক্ষুধার সাথী হতেই তার সেহরি খাওয়া। নবাব দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ তার পুরনো এক স্মৃতি মনে পড়ল। একবার এক ওয়াজ মাহফিলে অভিযান চালাতে গিয়ে এক বক্তার মুখে শুনেছিল, তুমি আল্লাহকে বাদ দিয়ে যাকে বা যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে, আল্লাহ তাকেই তোমার কাছ থেকে আগে কেড়ে নেবেন। হঠাৎ কেন এই অশুভ স্মৃতির উদয় হলো তা নবাবের বোধগম্য হলো না। সে মাথা নেড়ে অমঙ্গলজনক চিন্তাটা ঝেড়ে ফেলার চেষ্টা করল। খাবার খেতে খেতে নিজের অজান্তে আমির অতীতে ডুবে গেল। পদ্মজাকে প্রথম দেখার লগ্নটি তার সাজানো গোছানো নিস্তরঙ্গ পৃথিবীটাকে এক নিমিষে লণ্ডভণ্ড করে দিয়েছিল। বাড়ি ফেরার পর রাত যখন গভীর হচ্ছিল, তার চোখের ঘুম ততই যোজন যোজন করে দূরে সরে যাচ্ছিল। বিছানায় শুয়ে ছটফট করছিল। এপাশ ওপাশ করেও কোথায় স্বস্তি মিলছিল না। তার সমস্ত অস্তিত্ব জুড়ে তখন কেবল সেই 16 বছরের কিশোরীর অধিকার। পদ্মজার ভীত মায়াবী চোখের চাহনি কি যে এক জাদু ছিল, তার দীর্ঘদিনের অর্জিত কাঠিন্য আর হিতাহিত জ্ঞানকে তছনছ করে দিয়েছিল। অস্থিরতা যখন শয্যার সীমা ছাড়িয়ে গেল, তখন মাঝরাতে সে অনেকটা উন্মাদপ্রায় হয়ে বিছানা ছাড়ল। দ্রুত পায়ে মজিদ হাওলাদারের ঘরের সামনে গিয়ে উন্মাদের মতো দরজায় করাঘাত করতে শুরু করল। আব্বা, আব্বা, দরজা খোলেন আব্বা। ভেতর থেকে ফরিনা বেগম আতঙ্কিত হয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। সামনে বিধ্বস্ত আলুথালু আমিরকে দেখে তিনি শিউরে উঠে ব্যস্ত হয়ে শুধালেন, কি হয়েছে বাবু? শরীরটা খারাপ লাগতাছে? আমির মাকে এক পাশে সরিয়ে দিয়ে সোজা ঘরে ঢুকে মজিদ হাওলাদারের খাটের পাশে গিয়ে দাঁড়ালো। মজিদ হাওলাদার নাকে চশমাটা এঁটে বিমূঢ় বিস্ময়ে ছেলের দিকে তাকিয়ে রইলেন। আমির হুকুমের সুরে বলল, আব্বা, কালকের নালিশ আমি মানি না। কোনো বিচার আচার হবে না। আপনি যেভাবেই হোক পদ্মজাকে এই ঘরে নিয়ে আসার ব্যবস্থা করেন। আমি ওকে বিয়ে করতে চাই। মজিদ হাওলাদার কপালে ভাঁজ ফেলে গম্ভীর বললেন, তোর কি মাথা ঠিক আছে? সন্ধ্যায় গ্রামবাসী তোদের এক বাড়িতে হাতে নাতে ধরছে, পুরো এলাকায় সিসি পড়ে গেছে। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, অথচ কলঙ্কটা খোদ আমার নিজের ঘরে এসে পড়েছে। তুই এই অবস্থায় বিয়ে করতে চাচ্ছিস? আমির উন্মাত্তের মতো বলে চলল, ঠিকই শুনেছেন। লোকে যারে নিয়ে অপবাদ দিচ্ছে সেই কলঙ্কিনীকেই আমি সসম্মানে এ ঘরের বউ করে তুলব। আপনি ব্যবস্থা করেন। ওরে দেখার পর থেকে আমার শরীরে আগুন জ্বলতেছে। আমি নির্ঘাত মরে যাব আব্বা। আমার ঠান্ডা কলিজায় আগুন লেগে গেছে। আম্মা, কিছু বলেন। ছেলের বিধ্বংসী রূপ দেখে ফরিনা বেগম ভরকে গেলেন। অস্ফুট স্বরে বললেন, কস কি বাবু? সিঁড়ি তোর কত ছোট? আচ্ছা, হেটা ব্যাপার না। লোকে কি কইব, ভাবব ঘটনা সত্য। এজন্যই তুই তড়িঘড়ি কইরা বিয়ে করে মুখ ঢাকতে চাইতেছোস। আমির পাশের টেবিলের ওপর সজোরে এক থাবড়া বসালো। বলল, কেলেঙ্কারি হলে হোক, সব ওলটপালট হয়ে যাক, তাতে আমার কি? আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝতে চাই না। আমার শুধু পদ্মজাকে চাই, এখনই চাই। মজিদ হাওলাদার এবার শাসনের সুরে ধমক দিয়ে উঠলেন, মাঝরাতে ঘরের ভেতর এসব কি তামাশা শুরু করছিস তুই? তামাশা না আব্বা, এই মেয়েরে দেখার পর থেকে আমার জান আর খাসায় টিকতেছে না। ছেলের কথায় ফরিনা বেগম হতভম্ব হয়ে চেয়ে রইলেন। যে আমিরকে হাজার চেষ্টা করেও বিয়ের পিড়িতে বসানো যায়নি, সে আজ এমনভাবে আকুলি বিকুলি করছে যেন বহু জনমের প্রেম। হাঁপানি রোগীর মতো তার শ্বাস প্রশ্বাস ওঠানামা করছে। বিস্ময় সামলে নিয়ে তিনি বললেন, আইজ হাঞ্জাবেলা না দেখলি ওই শরীরে? তাতে কি হয়েছে আম্মা? আপনি কি আমার কথা বিশ্বাস করছেন না? ওরে ছাড়া আমার দম আটকে আসতেছে। এই যে দেখেন, নিজের হাতটা আমার নাকের কাছে ধরেন, দেখেন আমার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক নাই। আপনারা কেন বুঝতেছেন না? ওরে আমার এই ঘরে চাই, আমার বুকের ভেতর চাই। ওরে না পাওয়া পর্যন্ত আপনাদের ছেলে কিন্তু এক মুহূর্তের জন্য চোখ বুঝবে না। রাজি হয়ে যান আব্বা, দয়া করে রাজি হন। মজিদ হাওলাদার পাথরের মতো গম্ভীর গলায় বললেন, আগামীকালকার নালিশেই এর একটা বিহিত হবে। বিহিত মানে কি? ওরে অন্য কোথাও পার করে দেবেন?
নাকি কোনো শাস্তি দেবেন? খবরদার আব্বা। আমির বিদ্যুৎ বেগে বাবার পায়ের কাছে বসে পড়ল। আপনি সরাসরি বিয়ের প্রস্তাব পাঠান। কাল বিচারের আসরেই ফয়সালা হবে যে পদ্মজা এ বাড়ির বউ হয়ে আসবে। আব্বা, আম্মা, আপনারা কি চান আপনাদের এই জওয়ান ছেলেটা একটা মেয়ের জন্য রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরুক? আমাকে তো চেনেন, আমি যা একবার মনে ধরি তা না পেলে কি ঘটাতে পারি। ভালোই ভালোই বলছি, রাজি হয়ে যান। ছেলের লাগামহীন উন্মাদনা, চোখের হিংস্র আকুতি দেখে মজিদ হাওলাদার ও ফরিনা বেগম নির্বাক হয়ে একে অপরের দিকে চাইলেন। এই তুফান থামানোর সাধ্য তাদের নেই। খাবার নাড়াচাড়া করতে করতে আমির আপন মনেই হেসে ফেলল। তৃষ্ণায় সেদিন তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। পরদিন সালিশের আসরে পদ্মজাকে একবার দেখার অপেক্ষায় পুরো রাত সে চোখের পাতা এক করতে পারেনি। কি অদ্ভুত পাগলামিই না তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছিল। ২৮ বছরের পোর খাওয়া পুরুষ আমিরকে সেদিন প্রথম প্রেমে পড়া কিশোরের মতো দেখাচ্ছিল। বিয়ের তারিখ পাকাপাকি হওয়ার পর আমিরের অস্থিরতা কমার বদলে যেন কয়েক গুণ বেড়ে গেল। বাড়ির বিশ্বস্ত কাজের লোক মগাকে বগলদাবা করে সে দিনরাত মোড়ল বাড়ির আশেপাশে টহলি দিতে লাগলো। ধপধপে সাদা আদ্দির পাঞ্জাবি আর পায়জামা পরে রাজপুত্রের বেশে টই টই করে ঘুরত। উদ্দেশ্য একটাই, যদি বৈবাদ পদ্মজার এক ঝলক দেখা মেলে। মাঝে মধ্যে টিনের বেড়ার উপর দিয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করত, কিন্তু কপাল তার সহায় ছিল না। প্রতিবারই সে পদ্মজার মা হেমলতার তীক্ষ্ণ তেজস্বী চাউনির সামনে পড়ে যেত। আমির তখন আমতা আমতা করে লাজুক ভঙ্গিতে এগিয়ে গিয়ে আম্মা বলে নিচু হয়ে হেমলতার পা ছুঁয়ে সালাম করত। এমনও দিন গেছে দিনে ৮ বার মুখোমুখি হওয়ায় সে ৮ বারই কদমবুসি করেছে। হেমলতা ভ্রুকুসকে বলেছিলেন, একদিনে ৮ বার সালাম করলে সব বাড়ে কিনা জানি না, তবে বিরক্তি ঠিকই বাড়ে। তোমার কি কোনো কাজ নেই? পরদিন ভর দুপুরে উঠান জনশূন্য দেখে আমির পা টিপে টিপে প্রায় ঘরে ঢুকেই পড়েছিল। ঠিক তখনই আড়াল থেকে হেমলতার গমগমে কণ্ঠস্বর তীরের মতো ধেয়ে এলো, বাড়ি যাও আমির। আমির থম্মত খেয়ে চোরের মতো কাণ্ঠ হাসি হেসে কোনো মতে বলল, জি। বলেই দ্রুত পায়ে বাড়ির সীমানা পার হয়ে গেল। কিছুক্ষণ পর আবার ঠিকই ফিরে এলো নির্লজ্জের মতো। সেদিনই বিকেলের মরা রোদে গ্রাম্য পথটা তখন মায়াবী হয়ে উঠেছিল। আমির পাঞ্জাবির খুঁট সামলাতে সামলাতে মগাকে নিয়ে হাঁটছিল বাড়ির পথে। এমন সময় হঠাৎ সামনে পড়ে পূর্ণা। আমিরকে দেখা মাত্রই পূর্ণার নাক কুঁচকে গেল। ঠোঁট উল্টে সে সজোরে এক মুখ ভেঙচি দিল, তারপর গটগট করে পাশ কাটিয়ে চলে গেল। আমির হকচকিয়ে গেলেও পরক্ষণে অট্টহাসিতে ফেটে পড়ল। মঘার কাঁধে একটা চাপড় মেরে বলল, দেখলি তোরে কেমন সুন্দর করে মুখ ভেঙচি দিল? যে না, আমারে না, ওটা আপনারই দিছে। এক নিমিষে আমিরের ঠোঁটের কোণ থেকে হাসিটা কর্পূরের মতো উড়ে গেল। বিস্ময়ে ভ্রু কুঁচকে পেছন ফিরে তাকালো। পূর্ণাও কয়েক কদম দূরে গিয়ে ঘাড় ঘুরিয়ে আমিরের দিকে তীক্ষ্ণ নজর হানছে। পদ্মজার মতো রূপবতীর জন্য আমিরের মতো কালো পাত্রকে সে কিছুতেই দুলাভাই হিসাবে মেনে নিতে পারছে না। আমিরের চাহনি চোখে পড়তেই পূর্ণা পুনরায় জিহ্বা বের করে আরও একবার বিকটভাবে মুখ ভেঙচি দিয়ে তার অসন্তোষ জানান দিল। আমির এবার সত্যিই থম্মত খেয়ে গেল। আত্মবিশ্বাসে খানিকটা টান পড়ায় সে বিড়বিড় করে বলল, আমাকে কি ওর পছন্দ হয়নি? মগা নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল, যে না। কেন, আমার কি সমস্যা? বলতে বলতে আমির বেশ অস্থির হয়ে নিজের অবাধ্য চুলগুলো হাত দিয়ে ঠিকঠাক করার চেষ্টা করল। মগা খানিক ভেবে বলল, হেও কালা, আপনিও কালা, কালাই কালাই অমাবস্যা, এইটাই সমস্যা। দ্বিতীয় রাত। দিগন্ত বিস্তৃত কালো জলের বুক চিরে দুটো বিশাল জাহাজ তীব্র বেগে ছুটে চলছে। উপরের খোলামেলা পাটাতনে বাতাসের ঝাপটা এসে লাগছে শরীরে। সেখানে এক পাশে টিমটিমে আলোর নিচে রাতের খাবার নিয়ে বসেছে আমির আর নবাব। নবাব বলল, মঞ্জু বাবুর্চির ব্যাপারে কি সিদ্ধান্ত নিলেন? আমির ধীর স্থিরে জবাব দিল, বেইমানটাকে এত সহজে মারব না, দেখি ও কত দূর যায়। নবাব নিরুত্তাপ ভঙ্গিতে খেয়ে যাচ্ছিল। আমির আচমকা তার দিকে তাকিয়ে যোগ করল, ওর শেষটা তুই করবি, কিন্তু এখন নয়, সময় এলে আমি বলবো। নবাব মনসম্মতি জানিয়ে মাথা নাড়ল। বেইমানি শব্দটার প্রতি তার আজন্ম ঘৃণা। কিছুক্ষণ পর আমির নিস্তব্ধতা ভেঙে বলল, তোকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করছি। বিস্ময়ে নবাবের হাতের গ্রাস থমকে গেল। আমির এক লোকমা ভাত মুখে পুড়ে বলতে লাগলো, আমার একটা প্রতিশোধ বাকি নবাব, কিন্তু শত্রু যে জায়গায় আছে আমি চাইলেই হুট করে তার টুটি চেপে ধরতে পারবো না। তাকে হারাতে হলে আগে আমাকে তার সামনে হতে হবে, বা তারও চেয়েও বড়।
সেই জায়গায় পৌঁছাতে 10-20 বছর লাগলেও আমি ধৈর্য ধরে যাব। প্রতিশোধের কারণ বা শত্রুকে সেসব কিছুই না জেনে নবাব ভাত ঝোলে মাখাতে মাখাতে নিচু স্বরে বলল, আপনি যেখানে পৌঁছাতে চান আমরা সেখানেই পৌঁছাবো। আপনি যেখানে যেতে বলবেন সেখানেই যাব। তোকে বিদেশ না যুদ্ধের ময়দানে পাঠাচ্ছি। এবছর ব্যাংকক চলে যাবি। ওখানে থেকে পুরো বিশ্বে আমার হাত হবি, আমার শক্তি হবি। ব্যাংককের আন্ডারগ্রাউন্ড তোকে দখল করতে হবে। আপনার মেয়ের রক্তের বদলা নিতে আমাদের যতদূর যেতে হবে যাব। আমির মনে মনে কিছুটা চমৎকৃত হলো। সে একবারও স্পষ্ট করে বলেনি কিসের প্রতিশোধ তার বুকে চেপে আছে। শুধুমাত্র তার ভেতরের তপ্ত তৃষ্ণা আর আন্তর্জাতিক পর্যায়ে লড়াই করার সংকল্প দেখেই নবাব সত্যিটি আঁচ করে ফেলল। বিস্ময়টুকু সে নিজের অভিব্যক্তিতে প্রকাশ পেতে দিল না, চুপ হয়ে গেল। নবাব সাধারণ কথা বলছে এমনভাবে মাছের কাঁটা ছাড়াতে ছাড়াতে বলল, আপনি থাকলে আপনার ছায়া হয়ে লড়ব, আপনি না থাকলে আপনার প্রতিশোধ হয়ে জ্বলব। আপনার মেয়ের খুনিকে নরক পর্যন্ত ধাওয়া করার কসম খেলাম। আমিরের ঠোঁটে হাসি ফুটে উঠল। সে হাসিতে মায়ের রেশমাত্রও নেই। সে জানে এই বয়সের ছেলেদের রক্ত টকবক করে ফোটে। নেতার প্রতি এদের থাকে অন্ধ আবেগ। আমিরের কাছে হিসাবটা খুব সহজ। নবাব যদি কখনো বেইমানি করে তবে কুকুর বিড়ালের মতো তাকেও শেষ করে দিতে তার হাত তিলমাত্র কাঁপবে না। তবুও নবাবের আনুগত্য আমিরকে মুগ্ধ করে। সে নবাবকে ঠিক ভালোবাসে না সত্য, তবে তাকে ভীষণ পছন্দ করে। ওর পুরো নাম নবাব আল কায়রো। দুই চোখের মণি, দুই রঙের, চশমা পরে,